হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব থিঙ্কিং প্রসেস বা চিন্তন প্রক্রিয়া নিয়ে। চিন্তন একটি এমন গুরুত্বপূর্ণ টপিক, এই টপিক থেকে যে কোনো টেট পরীক্ষায় প্রশ্ন থেকে থাকে। আজকের এই ভিডিওটি আগন্তুক আসাম টেট পরীক্ষার জন্য প্রস্তুত করছি। আপনারা ভিডিওটিকে পেপার 1 এবং পেপার 2 এই দুই পেপার আপার প্রাইমারি লোয়ার প্রাইমারি উভয়ের ক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই দেখবেন, কেননা আপনি এই টপিক থেকে প্রশ্ন অবশ্যই পাবেন। তো আজকের ভিডিওতে প্রথমে আমরা কনসেপ্ট আলোচনা করব থিঙ্কিংয়ের, তারপর এই কনসেপ্ট থেকে অর্থাৎ থিঙ্কিং চিন্তন থেকে প্রতি বছর পরীক্ষায় থেকে থাকে এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহু বিকল্প প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন আমরা যখন প্র্যাকটিস করব তখন আপনি কনসেপ্ট অবশ্যই আরও বেশি ক্লিয়ার করতে পারবেন। তাই ফ্রেন্ডস, চলুন আজকের ভিডিও শুরু করি। মনে রাখবেন, থিঙ্কিং বা চিন্তন হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে সমাধান নির্ণয়ের চেষ্টা করা হয়। মনে রাখবেন, আপনার সামনে যখন কোনো একটি সমস্যা এসে দাঁড়াবে তখন আপনার মস্তিষ্কে এই সমস্যাকে সমাধান পাওয়ার জন্য এই সমস্যার আপনি যে প্রসেস বা যে প্রক্রিয়া করবেন এটা হলো চিন্তন। মনে করুন আপনার সামনে একটি উঁচু পাহাড় এখানে রয়েছে, এই পাহাড় আপনি অতিক্রম করবেন। তো আপনি মনে করুন এখানে খাড়া আছেন, দাঁড়িয়ে আছেন, ঠিক আছে। তো এখানে আপনি যখন দাঁড়িয়ে থাকবেন তখন আপনি যে এখানে গিয়ে আপনাকে এই পাহাড় অতিক্রম করে যেতেই হবে, কিন্তু আপনি এখানে পার করে যেতে পারবেন না খুব সহজে। তাই প্রথমে আপনি এই পাহাড় অতিক্রম করার টেকনিক বা এর কোনো প্রসেস প্রক্রিয়া আছে কিনা তা নিজের মস্তিষ্কের মধ্যে জিজ্ঞাসা করবেন। নিজে আপনি চিন্তন প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান নির্ণয় করার চেষ্টা করবেন। এই হলো চিন্তন। মনে রাখবেন, চিন্তন হলো একটি মানসিক প্রক্রিয়া, মেন্টাল প্রসেস। এখানে মাইন্ড বা কগনিশন লাগিয়ে সলিউশন বা সমাধান নির্ণয়ের চেষ্টা করা হয়। তারপর চিন্তন হলো বিচারাত্মক, অর্থাৎ চিন্তনের মধ্যে বিচার সমাহিত থাকে। অর্থাৎ আপনি যখন চিন্তা করবেন তখন আপনি কোনো না কোনো বিচার অবশ্যই করবেন, নিজের মনে জাজমেন্ট রাখবেন যে কোনটি আপনার পক্ষে করা উচিত অথবা কোনটি অনুচিত। তারপর চিন্তন প্রক্রিয়ার মধ্যে প্রতিমা, অর্থাৎ কোনো বস্তু বা কোনো বস্তুর প্রতিবিম্ব বা ছবি বা প্রতীক নিয়ে আমরা চিন্তা করে থাকি। তো এই হলো চিন্তন প্রক্রিয়া। অর্থাৎ এখানে যে আপনি পাহাড় দেখলেন, এই পাহাড় হলো গিয়ে ছবি বা প্রতীক বা প্রতিমা। তো এবার আমরা জানব যে চিন্তা বা থিঙ্কিং এর মেইন টাইপস কী কী, এর প্রধান কারণ, এর প্রধান উপাদান কী কী বা প্রকার কী কী এ নিয়ে আলোচনা করব। তো থিঙ্কিংয়ের প্রকার হলো, থিঙ্কিং প্রধানত কয়েকটি ভাগে বিভক্ত রয়েছে। তো এর মধ্যে প্রধান কয়েকটি ভাগ এখানে হলো কনক্রিট থিঙ্কিং, যেটাকে মূর্ত চিন্তন বলা হয় বাংলা ভাষায়। তারপর কনসেপ্ট অর অ্যাবস্ট্র্যাক্ট থিঙ্কিং, যেটাকে বিমূর্ত চিন্তন বলা হয়। তারপর লজিক্যাল বা ইমাজিনেটিভ থিঙ্কিং, যেটাকে বিচারাত্মক বা তার্কিক বা কল্পনাত্মক চিন্তন বলা হয়। তারপর সবশেষ ক্রিয়েটিভ থিঙ্কিং, যেটাকে সৃজনাত্মক চিন্তন বলা হয়। তো এই সৃজনাত্মক চিন্তন খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা যখন কোনো কিছু ইউনিক করতে যাব তখন সৃজনাত্মক, অর্থাৎ যে সমাধান আমরা এর আগে কখনো দেখিনি, এই সমাধানকে পাওয়ার চেষ্টা করব। এই ক্রিয়েটিভ থিঙ্কিংকে বা সৃজনাত্মক চিন্তনকে জে.পি. গিলফোর্ড, এই নাম অবশ্যই আপনি মনে রাখবেন, জে.পি. গিলফোর্ড। আর এই জে.পি. গিলফোর্ডের পুরো নাম হচ্ছে জয়পাল গিলফোর্ড। দুটি ভাগে ভাগ করেছিলেন, একটি হলো অভিসারী বা কনভার্জেন্ট থিঙ্কিং এবং অপরটি হলো অপসারী চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং। এবার আমরা জানব কনভার্জেন্ট থিঙ্কিং এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং কি, এই দুই থিঙ্কিংয়ের মধ্যে কি তফাৎ বা ডিফারেন্সেস রয়েছে। চলুন এক এক করে আমরা জানব। প্রথমে আমরা মনে রাখবেন যে কনভার্জেন্ট থিঙ্কিংয়ের মধ্যে শুধুমাত্র আলাদা আলাদা ফ্যাক্ট থেকে আমরা সমাধানের দিকে যাই, ঠিক আছে। মনে করুন আপনার সামনে প্রশ্ন 2 + 8 = কত। তো আপনি যদি এই যুগের প্রক্রিয়া জানেন তাহলে আপনি তৎক্ষণাৎ উত্তর দিতে পারবেন যে 10। অর্থাৎ আমরা আলাদা আলাদা ফ্যাক্ট এখানে রয়েছে,
2 এবং 8, এই 2 এবং 8 প্লাস করলে কত হয় 10। এটা হলো কনভার্জেন্ট থিঙ্কিং। আমরা কি করলাম যে একই সমাধান আলাদা আলাদা প্রসেসকে বা প্রক্রিয়ার মাধ্যমে পেলাম। অন্যদিকে ডাইভারজেন্ট থিঙ্কিংয়ে কি হয়, প্রবলেম এর আলাদা আলাদা ফ্যাক্ট থেকে আমরা প্রবলেম দেখি, অর্থাৎ প্রবলেমকে সলভ করার জন্য বা সমাধান করার জন্য আমরা আলাদা আলাদা রাস্তা বা আলাদা আলাদা মাধ্যম দেখি। মনে করুন আপনাকে 10 কোয়েশ্চেনে দেওয়া হলো এবং জিজ্ঞাসা করা হলো যে 10 কত কত যোগ করলে হয়। তো এরকম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কি করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে বিভিন্নভাবে। অর্থাৎ আপনি জানেন যে 2 + 8 = 10, আবার আপনি জানেন যে 5 + 5 = 10, আবার আপনি জানেন যে 6 + 4 = 10, আবার আপনি জানেন যে 7 + 3 = 10। তো ওই দেখুন, এই যে আলাদা আলাদাভাবে আপনি চিন্তা করছেন এবং চিন্তা করে প্রবলেম যে আপনার সমস্যা, এই সমস্যার সমাধান করছেন, এটা হলো ডাইভারজেন্ট থিঙ্কিং। ডাইভার্জ এই ওয়ার্ড থেকে আপনি মনে রাখবেন, আমরা যখন বলি যে ওর কনসেন্ট্রেশন বা মাইন্ড ডাইভার্ট হয়ে গিয়েছে, ডাইভার্ট হলো বহু বিকল্পী রাস্তা, ঠিক আছে। মানে যখন আমাদের সামনে বা হাতে বহু বিকল্পের অপশন থাকে তখন আমরা এটাকে ডাইভারজেন্ট থিঙ্কিং বলবো। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার লজিক্যাল সলিউশন অনলি। কনভার্জেন্ট থিঙ্কিংয়ের মধ্যে শুধুমাত্র লজিক্যাল সলিউশন থাকে বা এক সলিউশন থাকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো লজিক্যাল সলিউশন এই যে এখানে আমি বললাম 2 + 8 = 10, ঠিক আছে, এটা হলো লজিক্যাল সলিউশন। বা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আসামের রাজধানী কি, এর সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আপনি উত্তর দেবেন দিশপুর। তো এটা হলো লজিক্যাল সলিউশন অনলি। হ্যাঁ, অন্যদিকে ডাইভারজেন্ট থিঙ্কিংয়ের মধ্যে থাকবে ক্রিয়েটিভ অ্যান্ড ইমাজিনেটিভ সলিউশন। অর্থাৎ এখানের মধ্যে আপনি কোনো কিছু নতুন করে ক্রিয়েট করে বলতে পারেন। মনে করুন আপনি কখনো নৈনিতাল গিয়েছেন, তো আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি নৈনিতাল গিয়েছেন, তো নৈনিতালের পরিবেশ সম্বন্ধে আপনি কিছু বলুন। তখন আপনি কি করবেন, শুধুমাত্র আপনি কোনো ফ্যাক্ট এখানে শেয়ার করতে পারবেন না, আপনি নিজের যুক্তি লাগিয়ে, নিজের সৃজনশীলতা লাগিয়ে বা ইমাজিনেটিভ সলিউশন, এখানে আপনি কোনো কিছু আবারও কল্পনা করবেন যে আমি নৈনিতাল গিয়েছিলাম, ওখানে কি কি ছিল, ওখানে পাহাড় পর্বত কীরকম ছিল, বরফ কীরকম ছিল, এটা আপনি কল্পনা করবেন এবং নিজে সৃজনশীলতা প্রয়োগ করে, ক্রিয়েটিভিটি প্রয়োগ করে বা ইমাজিনেটিভ সলিউশন বা সমাধান আপনি দিয়ে দেবেন। তো এটা হলো ডাইভারজেন্ট থিঙ্কিং। তারপর ডাইভারজেন্ট থিঙ্কিংয়ের মধ্যে আছে মাল্টিপল সলিউশন, অর্থাৎ এই প্রশ্নের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন উত্তর ডাইভারজেন্ট থিঙ্কিংয়ে থাকে। তারপর দেখুন পয়েন্ট নাম্বার 4, অবশ্যই মাথায় রাখবেন, অ্যানালাইসিস। কনভার্জেন্ট থিঙ্কিং হলো অ্যানালাইসিস, এটাকে বাংলায় বিশ্লেষণ বলা হয়। অর্থাৎ বিশ্লেষণ করে পুরোপুরি আপনি সমস্যার সমাধান করবেন। তো এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে এই দেখুন, এই হলো আপনার, মনে করুন এই হলো আপনার সমস্যা, এই 3টি রাস্তা আছে, এই 3টি সমস্যার কিন্তু সমাধান একটি, ঠিক আছে। তারপর সিনথেসিসের মধ্যে আপনি কি করবেন, সিনথেসিসের মধ্যে এই দেখুন এটাকে বলা হয় সংশ্লেষণ। এখানে আমি বাংলা লিখতে ভুলে গেছি, ঠিক আছে, আমি এখানে অর্থ বলে দিচ্ছি, আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো সিনথেসিসের মধ্যে কি হয়, এখানে থাকে সলিউশন এখানে, এবং এই সলিউশনের ভিন্ন ভিন্ন সমাধান থাকে। অর্থাৎ আপনি আলাদা আলাদাভাবে নিজে এক সমস্যার সমাধান প্রাপ্ত করতে পারবেন। আশা করি আপনি এতটুকু বুঝতে পারলেন। চলুন এবার নেক্সট পয়েন্ট জেনে নিই, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন্স, এমসিকিউজ, অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স। আপনি যে আগন্তুক আসাম টেট পরীক্ষায় বসবেন, আসাম টেট পরীক্ষায় আপনি ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন পাবেন। একটি প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নের মধ্যে 4টি করে অপশন, ABC এরকম করে 4টি করে অপশন আপনি পেয়ে যাবেন, ABCD, ঠিক আছে। এই অপশনগুলির মধ্যে একটি শুদ্ধ উত্তর থাকবে, বাকি 3টি ভুল থাকবে। এই শুদ্ধ উত্তরটি আপনি শুধু সিলেক্ট করতে পারবেন। এটা হলো ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। এখানে আপনি কোনো নিজের ক্রিয়েটিভিটি বা আপনি কোনো নিজের সৃজনশীলতা, আপনি ভেবে চিন্তে আর কোনো কিছু উত্তর বের করতে পারবেন না। আপনি যদি ফ্যাক্ট জানেন তাহলে অবশ্যই আপনি উত্তর করে আসতে পারবেন, কিন্তু আপনি যদি ফ্যাক্ট না জানেন তাহলে এই প্রশ্নের বা এ ধরনের প্রশ্নের সমাধান করতে পারবেন না। আশা করি এতটুকু আপনি অবশ্যই বুঝতে পারলেন। তারপর এখন দেখুন 6th বা 6th পয়েন্ট, স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন। এমসিকিউ বেসড কোয়েশ্চেনে স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন থাকে, অর্থাৎ কনভার্জেন্ট থিঙ্কিংয়ের সলিউশন বা অভিসারী চিন্তনের যে সমাধান, এটা হয় স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ সোজা আপনি উত্তর পেয়ে যাবেন। অন দি আদার হ্যান্ড ডাইভারজেন্ট থিঙ্কিংয়ে
যে সমাধান আপনি করবেন এটা হয় আউট অফ দ্য বক্স থিঙ্কিং, অর্থাৎ আপনি তথাকথিত পদ্ধতি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে নিজে এক নতুন পদ্ধতি আবিষ্কার করে সমাধান করার চেষ্টা করবেন নিজের সামনে যে সমস্যা ওই সমস্যার। আশা করি এতটুকু আপনি বুঝতে পারলেন। চলুন এই টপিক থেকে কি কি কোয়েশ্চেন্স পরীক্ষায় আসতে পারে এটা নিয়ে আলোচনা করি। এখানে আজকের ভিডিওতে আমি 10টি এমসিকিউ নিয়ে এসেছি। চলুন কি কি এই এমসিকিউ, মনে রাখবেন এই এমসিকিউগুলি দ্বৈত ভাষায় বাইলিঙ্গুয়াল, অর্থাৎ ইংরাজি প্রথমে দিয়ে রেখেছি, তারপর বাংলা আপনি পেয়ে যাবেন। আপনি স্ক্রিনশট অবশ্যই মারতে পারেন এবং উত্তর পাওয়ার জন্য ভিডিওটিকে আপনি অবশ্যই দেখবেন। আর আপনি এই পিডিএফ যদি পেতে চান এই ভিডিওর মধ্যে যে আলোচনা রয়েছে, তাহলে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন। আপনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে জয়েন করতে পারেন, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 1, থিঙ্কিং ইজ এসেনশিয়ালি, চিন্তা বিশেষত এ সাইকোমোটর প্রসেস, এ সাইকোলজিক্যাল ফেনোমেনা অ্যান্ড এফেক্টিভ বিহেভিয়ার, এ কগনিটিভ অ্যাক্টিভিটি। চিন্তা বিশেষত একটি মানসিক প্রক্রিয়া, একটি মনোবৈজ্ঞানিক ব্যাপার, একটি অনুভূতি সম্বন্ধীয় আচরণ, একটি বৌদ্ধিক ক্রিয়া। এর মধ্যে কোনটি শুদ্ধ উত্তর হবে? ফ্রেন্ডস, আপনারা জানেন যে থিঙ্কিং আমরা কখন করি চিন্তন? আমরা যখন কোনো কিছুর সমাধান প্রাপ্ত করতে চাই তখনই আমরা চিন্তা করে থাকি, এবং এই চিন্তা আপনি হাত দিয়ে, পা দিয়ে, পেট দিয়ে করতে পারবেন না। এই চিন্তা আপনি মস্তিষ্ক লাগিয়ে চিন্তা করবেন, অর্থাৎ এখানে মস্তিষ্ক যেখানে আসবে আপনি মনে রাখবেন এটা কগনিশনের ব্যাপার বা কগনিটিভ হয়ে যাবে এর শুদ্ধ উত্তর। সো দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর, কেননা চিন্তন একটি মানসিক বা বৌদ্ধিক প্রক্রিয়া। এখানে যে মানসিক, মনে রাখবেন আমরা কখনো কখনো কগনিশনকেও মানসিক বলে থাকি, কিন্তু এখানে যে সাইকোমোটর ওয়ার্ড আছে, এখানে মানসিক বলতে এখানে মন এবং শরীর অঙ্গ প্রত্যঙ্গকেও এখানে সংযোগ করা হয়েছে, অর্থাৎ যে সাইকোমোটর অর্থাৎ মন এবং মনের সঙ্গে নিজের মাস্কুলার অ্যাক্টিভিটিও সম্বন্ধিত আছে। তো মাস্কুলার অ্যাক্টিভিটি এখানে আমরা করবো না, এখানে হাত পা দিয়ে আমরা লিখবো না। মনে করুন আপনি যখন অঙ্ক করে থাকেন তখন আপনি সাইকোমোটর অ্যাক্টিভিটি করেন, অর্থাৎ আপনি মস্তিষ্কের মধ্যে চিন্তা করেন, তারপর আপনি হাত দিয়ে সলিউশন করেন, অর্থাৎ এখানে আপনি মোটর অ্যাক্টিভিটিও করছেন, অন দি আদার হ্যান্ড আপনি সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিও করছেন। কিন্তু এখানে শুধুমাত্র আপনি হাত দিয়ে কোনো কিছু করছেন না, মাস্কুলার কোনো কিছু করছেন না, শুধুমাত্র মনে আপনি চিন্তা করছেন। সো ডি উইল বি মোস্ট সুইটেবল আনসার। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 2, আউট অফ দ্য বক্স থিঙ্কিং। এখানে আমি বলেছিলাম আউট অফ দ্য বক্স থিঙ্কিং কি, অর্থাৎ তথাকথিত নিয়ম বহির্ভূত চিন্তন কি, বা চিন্তন জড়িত কিসের সাথে? কনসিস্টেন্ট থিঙ্কিং। এখানে কনসিস্টেন্ট থিঙ্কিং বলে কোনো থিঙ্কিং নেই, ক্রিটিক্যাল থিঙ্কিং আছে, ঠিক আছে। তো কনসিস্টেন্ট থিঙ্কিং আপনি প্রথমেই বুঝতে পারলেন যে এটি উত্তর হবে না, কারণ কনসিস্টেন্ট থিঙ্কিং বলে কোনো কনসেপ্টই নেই সিডিপিতে বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজিতে। মেমোরি বেসড থিঙ্কিং, মনে রাখবেন সিডিপিতে যেখানে আপনি মেমোরি পাবেন সঙ্গে সঙ্গে এর উত্তর কেটে দেবেন। মেমোরি বেস কোনো যদি অপশন থাকে সঙ্গে সঙ্গে আপনি কাট মেরে দেবেন, কেননা মেমোরির উপর বেস করে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি এর কোনো কোয়েশ্চেন শুদ্ধ হবে না, কেননা মেমোরির উপরে আপনি কিছু রটবেন, অর্থাৎ আপনি কিছু মুখস্থবিদ্যা অ্যাপ্লাই করবেন। তো মুখস্থবিদ্যা অ্যাপ্লাই সিডিপি বারণ করে, এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। সি নাম্বার, ডাইভার্জেন্ট থিঙ্কিং। তারপর ডাইভার্জেন্ট থিঙ্কিং বা অপসরী চিন্তন, তারপর অপশন ডি কনভার্জেন্ট থিঙ্কিং। তো আউট অফ দ্য বক্স থিঙ্কিং শুধুমাত্র ডাইভার্জেন্ট থিঙ্কিং বা অপসরী চিন্তনে করা হয়। সো দ্য কারেক্ট আনসার উইল বি সি, আর বাংলায় আমি এখানে অপশন গো লিখে দিয়েছি। আশা করি আপনি উত্তরটি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 3-তে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 3, ক্রিয়েটিভিটি ইনক্লুডস দি অ্যাবিলিটি টু, অর্থাৎ সৃজনশীলতার অন্তর্ভুক্ত কি? কপি অ্যান্ড ইমিটেট আদার্স, অন্যদের নকল ও অনুকরণ করা। তারপর ডু ডাইভার্জেন্ট থিঙ্কিং, অপসরী চিন্তন করা, আলাদা আলাদা দিক থেকে চিন্তা করা। নিড টু মেমোরাইজ লং প্যাসেজেস অ্যান্ড সিকোয়েন্সেস অফ নাম্বারস। এখানে মেমোরাইজ শব্দ, মনে রাখবেন স্মৃতির সম্বন্ধে কোনো শব্দ হলে এর উত্তর আপনি সঙ্গে সঙ্গে না করে দেবেন বা এই অপশনটিকে আপনি কেটে দেবেন, কেননা মেমোরি ক্র্যামিং ইত্যাদি সিডিপি বারণ করে থাকে।
আশা করি আপনি বুঝতে পারলেন। তারপর অপশন নাম্বার ডি, ডু কনভার্জেন্ট থিঙ্কিং, অভিসারী চিন্তন করা। কোনটি হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর? মনে রাখবেন, আমরা যখন ক্রিয়েটিভিটি বা নতুনভাবে এক অভিনব রূপ দিয়ে যখন আমরা কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করি, তখন ইহা ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি শুধুমাত্র একটি বিষয় চিন্তা করে আপনি একটি ইউনিক রূপ প্রদান করতে পারবেন না, বা এক অভিনব রূপ প্রদান করে কোনো সমস্যার সলিউশন সমাধান প্রাপ্ত করতে পারবেন না। যখন আপনি ডাইভার্জ ওয়েতে চিন্তা করবেন, ডাইভার্টলি আপনার মন যখন ভাববে, তখন আপনি কোনো সমস্যা এর ক্রিয়েটিভ বা সৃজনাত্মক রূপ বা সমাধান প্রাপ্ত করতে পারবেন। সো ডি, কোয়েশ্চেন নাম্বার 3 এর শুদ্ধ উত্তর হয়ে যাবে খ বা অপশন নাম্বার বি, ডু ডাইভার্জেন্ট থিঙ্কিং, অর্থাৎ অপসারী চিন্তন করা। আশা করি আপনি উত্তর বুঝতে পারলেন। চলুন এবার কোয়েশ্চেন নাম্বার 4-এ চলে যাই। Questions encourage students to voice their individual opinions on issues and reflections while giving reasons for the same. Promote, এখানে বাংলা আমি দেখে দিচ্ছি আপনাদের, সমস্যা ও অনুচিন্তনে শিশুদের নিজের অভিমত ব্যক্ত করার উৎসাহ প্রদানকারী প্রশ্ন কি উন্নীত করে? অর্থাৎ এমন প্রশ্ন যে প্রশ্ন শিশুদের মনে উৎসাহ, প্রেরণা বা মোটিভেশন যোগায়, যে মোটিভেশন পেয়ে শিশু বা ছাত্রছাত্রী কী করে, যে এমন কোনো ইস্যুস, এমন কোনো এজেন্ডা, এমন কোনো কিছু রিফ্লেকশনস বা অনুচিন্তন যে হয়ে গেল কোনো এক ঘটনা, ওই ঘটনা বা ওই কোনো প্রশ্নের, ওই কোনো সমস্যার উপর শিশু যে নিজের অভিমত ব্যক্ত করবে, নিজের যা মত ও নিজের যা ভাবছে উপোষণ করবে, এরকম প্রশ্ন শিশুদের কী করতে উন্নীত করে? কনভার্জেন্ট থিঙ্কিং, অভিসারী চিন্তন করতে সাহায্য করে। রিকল অফ ইনফরমেশন, তথ্যের অনুচিন্তন করতে সাহায্য করে। অপশন সি, স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট অফ চিলড্রেন, শিশুদের প্রমিত মূল্যায়ন করতে হয়। তারপর বিশ্লেষণাত্মক ও সমালোচনামূলক চিন্তন, অ্যানালাইটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। দেখুন কি হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার। কেননা অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, এখানে আমি শুধুমাত্র ভিডিওতে আলোচনা করেছি প্রধান টাইপস অফ থিঙ্কিং নিয়ে, অর্থাৎ চিন্তনের প্রধান প্রকারগুলি নিয়ে আলোচনা করেছি। অ্যানালাইটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আরও একটি প্রকার, ঠিক আছে, আরও দুটি প্রকার। তো অ্যানালাইটিক্যাল থিঙ্কিংয়ে কী করা হয়, যখন আপনার সামনে কোনো সমস্যা থাকবে, ওই সমস্যাকে আপনি প্রথমে বিশ্লেষণ করবেন, অর্থাৎ পুরোপুরি এলাবোরেটলি ডিসকাস করে দেখবেন যে সমস্যাটি আসলে কি। এবং ক্রিটিক্যাল থিঙ্কিং হলো সমালোচনামূলকভাবে আপনি এক সমস্যাকে যখন আপনি দেখবেন বা পর্যবেক্ষণ করবেন, তখন হবে সেটা ক্রিটিক্যাল থিঙ্কিং। তো অপশন ডি হবে 4 নম্বর কোয়েশ্চেনের শুদ্ধ উত্তর। এখানে বাংলা অপশন আপনি দেখে নিন, বিশ্লেষণাত্মক এবং সমালোচনামূলক চিন্তন হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। Next question of today's video, question number 5. Which one of the following questions invites children to think critically? নিচের কোন প্রশ্ন শিশুদের সমালোচক চিন্তন বা সমালোচনামূলক চিন্তন করতে সাহায্য করে? তো শুদ্ধ উত্তর এখানে আপনাকে বের করতে হবে। অপশনে হোয়াট ইজ দ্য রাইট আনসার, এর অর্থ হচ্ছে শুদ্ধ উত্তর কোনটি। ক্যান ইউ থিঙ্ক অফ এ সিমিলার সিচুয়েশন, তুমি কি একটি হুবহু অবস্থার কথা ভাবতে পারো? এই সমস্যাটি সমাধানের জন্য তোমার কাছে আর কী উপায় আছে? বা হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ ইন হুইচ উই ক্যান সলভ দিস। অপশন নাম্বার ডি, ডু ইউ নো দি আনসার টু দিস, এই সমস্যাটি সমাধানের বা তুমি কি এই প্রশ্নের উত্তর জানো? এই 4টি প্রশ্ন এখানে আপনি দেখতে পাচ্ছেন, এ বি সি ডি। এই 4টি প্রশ্নর মধ্যে কোন প্রশ্ন শিশুদের সমালোচনামূলক বা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে সাহায্য করে? তো ক্রিটিক্যাল থিঙ্কিং আপনি জানেন যে শিশু কী করবে, প্রথমে সিচুয়েশন বা পুরোপুরি যে সিচুয়েশন, ওই সিচুয়েশনকে দেখবে, তারপর এই সিচুয়েশনের আলাদা আলাদা কী কী সমাধান রয়েছে তা ভাববে। তো সি উইল বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার অফ দিস কোয়েশ্চেন। কেননা সিতে কি বলা হয়েছে দেখুন, হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ ইন হুইচ উই ক্যান সলভ দিস, এখানে ডিফারেন্ট ওয়েজের কথা বলা হয়েছে। তো ডিফারেন্ট ওয়েজের কথা বা আলাদা আলাদা পন্থা, আলাদা আলাদা উপায়ের কথা যখন বলা হবে, তখন একটি শিশু ক্রিটিক্যালি চিন্তা করবে। আশা করি আপনি বুঝতে পারলেন কোয়েশ্চেন নাম্বার 5। তো কোয়েশ্চেন নাম্বার 5-এর এখানে অপশন, বাংলা অপশন গ হয়ে যাবে, ঠিক আছে, আপনি অবশ্যই ঠিক করে নেবেন। চলুন কোয়েশ্চেন নাম্বার 6-এ চলে যাব।
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট ইম্পর্ট্যান্ট ইন দ্য প্রসেস অফ থিঙ্কিং। চিন্তনের মধ্যে সবচেয়ে কম বা সবচেয়ে একদম লেস ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নয় এমন কোনটি? প্রবলেম বা রিজনিং, জেনারেলাইজেশনস, মেমোরি। মেমোরি তো উত্তর হবে না, আপনি মনে রাখবেন, ঠিক আছে, কেটে দেবেন মেমোরি। রিজনিং মানে কি করা, কোনো একটি সমস্যা বা কোনো এক সমস্যার আপনার সামনে সিকোয়েন্স রয়েছে, কয়েকটি সমস্যা আপনার সামনে দেওয়া হয়েছে এবং এই সমস্যাগুলির মধ্যে সমাধানও দেওয়া হয়েছে। সমাধান কিভাবে হয়েছে এটাকে আপনি যখন মনে মনে খুঁজে খুঁজে চিন্তা করে বার করবেন, এটা হলো রিজনিং। তারপর সমস্যা রয়েছে প্রবলেম, জেনারেলাইজেশনস, সাধারণীকরণ। কি হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর? মনে রাখবেন আমি এখানে কেটে দিয়েছিলাম, ঠিক আছে। অর্থাৎ যখন কোনো কিছু সদর্থ করতে বা পজিটিভ সেন্সে যখন জিজ্ঞাসা করা হবে তখন আপনি এটাকে কেটে দেবেন, কিন্তু মনে রাখবেন এই প্রশ্নের মধ্যে লিস্ট ইম্পর্ট্যান্ট বলা হয়েছে, অর্থাৎ একদম কম গুরুত্বপূর্ণ। তো সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হলো মেমোরি বা স্মৃতি। তো এই কম গুরুত্বপূর্ণ অপশন আমাদের বের করতে বলা হয়েছিল। সো দ্য কারেক্ট আনসার ইজ মেমোরি বা স্মৃতি। আশা করি আপনি বুঝতে পারলেন। কোয়েশ্চেন নাম্বার 7, in dash thinking, a child as a problem solver evaluates the truth or likelihood of statements aesthetic, abstract, logical, creative. নিচের কোন চিন্তনে একটি শিশু সমস্যা সমাধানকারী হিসাবে উক্তির সম্ভাবনা ও সততা মূল্যায়ন করে? নান্দনিক, বিমূর্ত, যৌক্তিক, সৃজনশীল। মনে রাখবেন যখন শিশু বা এ চাইল্ড অর এ স্টুডেন্ট কোনো কিছু উক্তি বা স্টেটমেন্টের সমাধান করার চেষ্টা করে, এই সমাধান করার চেষ্টা ও করবে এবং এই সমাধানটি বা এই উক্তিটি সত্য কি মিথ্যা, এই উক্তিটি কি আদৌ হতে পারে অথবা কি এই উক্তিটি হতে পারে না সত্য, এটাকে যখন জাজ করবে, এটাকে যখন মূল্যায়ন করবে, তখন এটা হয়ে যাবে লজিক্যাল। অর্থাৎ এটাকে লজিক্যালি চিন্তা করতে হবে। যে কোনো শিশুকে আপনি এ ধরনের প্রশ্ন দিন তো ও প্রথমে যুক্তি লাগিয়ে তর্কের সাহায্যে ও চিন্তা করবে এবং এই তার্কিক চিন্তনের মাধ্যমে ও এই সমস্যার সমাধান করবে। সো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে যৌক্তিক বা তার্কিক, ঠিক আছে। এখানে তার্কিকও থাকতে পারে, আপনি অর্থ বুঝে আনসার করবেন। এবার কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ ক্রিয়েটিভিটি? সৃজনশীলতা কি? আমি বিগত ভিডিওতে সৃজনশীলতা নিয়ে আলোচনা করেছিলাম, ওই ভিডিওটি আপনি না দেখে থাকলে আসাম টেট সিডিপি প্লেলিস্ট রয়েছে চ্যানেলে, আপনি অবশ্যই চেক করবেন। তো চলুন জানি এবার ক্রিয়েটিভিটি কি। অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অর প্রিপেয়ার অরিজিনাল অ্যান্ড ডাইভার্জেন্ট সলিউশনস টু প্রবলেমস। এখানেই তো উত্তর আমরা পেয়ে গেছি, কেননা ক্রিয়েটিভিটি হলো কোনো সমস্যার অরিজিনাল অর্থাৎ আসল সমাধান আপনি বার করবেন। ক্রিয়েটিভিটির অর্থ এমন নয় যে কোনো সমস্যা আপনাকে দেওয়া হলো কিন্তু আপনি কি করলেন, সমস্যা বিভিন্নভাবে আপনি চিন্তা করে আলাদা আলাদা যুক্তি বুদ্ধি লাগিয়ে করলেন, কিন্তু সমস্যার যে সমাধান, এই সমাধান আপনি ভুল করে বসলেন। ভুল করলে হবে না, আপনাকে অরিজিনাল সলিউশন প্রদান করতে হবে, অর্থাৎ আপনাকে আসল সমাধান দান করতে হবে এবং এর সাথে ডাইভার্জেন্ট সলিউশনস টু প্রবলেমস, অর্থাৎ যে সমস্যা থাকবে এই সমস্যার আপনি বিভিন্ন দিক থেকে আলোচনা করে বিভিন্নভাবে সমাধান প্রদান করবেন। তো এটাকেই সাধারণত ক্রিয়েটিভিটি বলা হয়। তো আপনি প্রথমেই পেয়ে গেলেন অপশন এ আনসার, কিন্তু চলুন অপশন বিতে কি আছে সেটাও আমরা অবশ্যই দেখব। অপশন বিতে ক্রিয়েটিভিটি ইজ বেস্ট ডিফাইন্ড অ্যাজ অ্যান আইকিউ অফ অ্যাবভ 200, অর্থাৎ ক্রিয়েটিভিটি কি শুধুমাত্র 200 এর বেশি বুদ্ধিমত্তা বা বুদ্ধাঙ্ক? 200 এর বেশি আইকিউ হলে যে ক্রিয়েটিভিটি হয়ে যাবে এমন মোটেই নয়, ঠিক আছে। তো আমরা পেয়ে গেলাম। তারপর সি অপশন কি বলছে দেখুন, এ ফর্ম অফ ইন্টেলিজেন্স দ্যাট রেফার্স টু স্কিলস দ্যাট ডিপেন্ড অন অ্যাকুমুলেটেড নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। এটার বাংলা অর্থ এখানে নিচে দেখুন, বুদ্ধিমত্তা এক প্রকার যাহা পুঞ্জীভূত জ্ঞান অর্থাৎ অ্যাকুমুলেটেড অর্থাৎ আপনি যে জ্ঞান অর্জন করেছেন, আপনার অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতার দক্ষতার উপর নির্ভরশীল। এখানে অভিজ্ঞতার দক্ষতা দিয়ে কি আপনি এটা জাজ করতে পারবেন? অভিজ্ঞতার দক্ষতা দিয়ে কি আপনি ক্রিয়েটিভিটিকে জাজ করতে পারবেন? বা আপনার খুব বেশি অভিজ্ঞতা রয়েছে এটার অর্থ আপনি খুব বেশি ক্রিয়েটিভ, এমনটা নয়। সো সি অপশনও ভুল, ঠিক আছে। তারপর লাস্ট অপশন ডি চেক করে নেই, আমি এখানে প্র্যাকটিসের জন্য এ সমস্ত অপশন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এ ফর্ম অফ ইন্টেলিজেন্স দ্যাট ডিপেন্ডস হেভিলি অন ইনফরমেশন প্রসেসিং স্কিলস ইনক্লুডিং দ্য স্পিড অফ প্রসেসিং।
এখানে এর অর্থ দেখুন যে বুদ্ধিমত্তার এক প্রকার যাহা তথ্য প্রক্রিয়াকরণ দক্ষতা, যার মধ্যে প্রক্রিয়াকরণ গতিও অন্তর্ভুক্ত। এখানে প্রক্রিয়াকরণ গতি, প্রসেস অ্যান্ড প্রসেসিং স্পিড বলতে এখানে ঠিক কী বলা হলো সেটা কি আপনি বুঝতে পারলেন? এখানে ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতার সঙ্গে আপনার কোনো গতি বা স্পিড লাগবে না, যে আপনি কতটা গতির সাহায্যে সমাধান করছেন অথবা আপনার কি সময় বেশি লাগছে, এমনটা ক্রিয়েটিভিটির মধ্যে থাকে না। ক্রিয়েটিভিটি হলো আপনি সময় বেশি লাগান কিন্তু আপনার যে সমাধান হবে এই সমাধান হবে ইউনিক, এর আগে কেউ আপনার মতো সমাধান করেনি, এমন যদি আপনি করেন তাহলে এটা হবে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ক, সমস্যার আসল সমাধান নির্ণয় অথবা সমস্যার অপসারী সমাধান প্রস্তুত করার ক্ষমতা হলো ক্রিয়েটিভিটি। সো এ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 9। এ ক্রিয়েটিভ লার্নার রেফার টু ওয়ান হু ইজ ক্যাপেবল অফ স্কোরিং কনসিস্টেন্টলি গুড মার্কস ইন টেস্ট, যে শুধুমাত্র পরীক্ষার মধ্যে টেস্টের মধ্যে ভালো নম্বর পায় লাগাতার বা ধারাবাহিকভাবে, যে ছাত্রটি বা শিশুটি পরীক্ষার মধ্যে একের পর এক পরীক্ষা হচ্ছে আর ও প্রত্যেক পরীক্ষায় ভালো নম্বর প্রাপ্ত করছে। তো এরকম ছাত্র কি শুধুমাত্র ক্রিয়েটিভ লার্নার হয়? মোটেই না। এই অপশনটি আপনি বুঝতে পারলেন। এখানে পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো নম্বর পায় এমন ছাত্র ক্রিয়েটিভ হয় না। ঠিক আছে। বি, গুড অ্যাট ল্যাটারাল থিঙ্কিং। এখানে ল্যাটারাল থিঙ্কিং অর্থাৎ বিভিন্ন দিক থেকেও ভালোভাবে চিন্তা করতে পারে, পার্শ্বিকভাবে চিন্তা করতে পারে, অ্যান্ড প্রবলেম সলভিং, এবং চিন্তা করে ও সমস্যার সমাধানে ভালো বা সমস্যা ভালো করে ও সমাধান করতে পারে। এটা অবশ্যই হতে পারে। চলুন তবু সি অপশন দেখব, ভেরি ট্যালেন্টেড ইন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং। এখানে শুধুমাত্র যে ড্রয়িং এবং পেইন্টিং যদি করতে পারে এবং মনে চিন্তা করে কোনো সমস্যার সমাধান হল সলিউশন বার করতে পারে না, এমন শুধুমাত্র পেইন্টিংয়ে যদি ভালো হয়, ড্রয়িং করতে ভালো হয়, ওই ব্যক্তিকে আমরা ক্রিয়েটিভ বলবো না। তো এই অপশনও কেটে যাবে। হাইলি ইন্টেলিজেন্ট, একদম অত্যন্ত বুদ্ধিমান, শুধুমাত্র বুদ্ধিমান হলেই যে ক্রিয়েটিভ হয় তেমনটাও নয়। তো সবচেয়ে যুক্তিযুক্ত উত্তর হবে অপশন বি, গুড অ্যাট ল্যাটারাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং। পার্শ্বিক চিন্তন ও সমস্যার সমাধানে ভালো ছাত্রই হলো ক্রিয়েটিভ লার্নার। চলুন আজকের সবশেষ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 10 ডিসকাস করি। টিচার্স ক্যান এনকারেজ চিলড্রেন টু থিঙ্ক ক্রিয়েটিভলি বাই গিভিং দেম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, asking them to think of different ways to solve a problem, asking them to memorize answers। এখানে মেমোরাইজ আনসার্স রয়েছে এবং কোয়েশ্চেন হ্যাঁ বা সদর্থক, এখানে আপনি এই উত্তরকে অবশ্যই কেটে দেবেন। ঠিক আছে। তারপর দেখুন ডি অপশন কি আছে, আস্কিং দ্যাম রিকল বেসড কোয়েশ্চেন্স, অর্থাৎ রিকল মানে এমন সমস্যা যে সমস্যার কি রয়েছে সমাধান যা রয়েছে এটাকে রিকল করা, অর্থাৎ মনের মধ্যে অনুচিন্তন করা, পুনরায় চিন্তা করে দেখা। এ ধরনের কোয়েশ্চেন আপনি যদি করান তাহলে এটা কি শিশুদেরকে বা ছাত্রদেরকে ক্রিয়েটিভলি চিন্তা করতে সাহায্য করবে? আবারও একবার অপশনগুলি আপনি দেখুন এবং উত্তরটি নিজে করার চেষ্টা করুন। গিভিং দ্য মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, ছাত্রছাত্রীদেরকে আপনি বহু বিকল্পিক প্রশ্ন দিয়ে দিলেন। এই বহু বিকল্পের প্রশ্ন সমাধান করে কি শিশু ক্রিয়েটিভ হতে পারে? মোটেই পারে না। আস্কিং দ্যাম টু থিঙ্ক অফ ডিফারেন্ট ওয়েজ টু সলভ এ প্রবলেম, আপনি এমনটা জিজ্ঞাসা করলেন যে তোমরা একটি সমস্যার সমাধানের জন্য আলাদা আলাদাভাবে চিন্তা করো এবং সবাই নিজের যা ভালো লাগে এমনভাবে তোমরা সলিউশন করে আনো। তো বি হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর, আস্কিং দ্যাম টু থিঙ্ক অফ ডিফারেন্ট ওয়েজ টু সলভ এ প্রবলেম। তো এরকম যদি আমরা শিক্ষক হিসাবে ছাত্রদেরকে প্রশ্ন প্রদান করি তাহলে ওরা আলাদা আলাদাভাবে চিন্তা করবে এবং ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে উত্তর বার করার চেষ্টা করবে। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে একটি সমস্যা সমাধানের বিভিন্ন উপায় চিন্তা করতে বলে শিক্ষক ছাত্রছাত্রীদেরকে আরও বেশি ক্রিয়েটিভ বা সৃজনশীল বনতে উৎসাহ প্রদান করতে পারেন। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।